দর্শক, ভারতের লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারালো বিজেপি। কিন্তু দর্শক, বাংলাদেশের সাধারণ মানুষ এ নিয়ে কি ভাবছেন জানবো এবং দেখব আমাদের কথার আজকের পর্বে। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব দেখার জন্য। তবে এর আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গণনায় প্রত্যাশা অনুযায়ী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। ফলে সরকার গঠনে এনডিএ জোট শরিকদের কাছে হাত পাততেই হবে নরেন্দ্র মোদীকে। যদিও এরই মধ্যে বিজয়ের দাবি করেছেন ভারতীয় জনতা পার্টি বিজেপি প্রধান নরেন্দ্র মোদী। মঙ্গলবার রাতে বিজেপির দলীয় কার্যালয় থেকে নিজ দলের নেতাকর্মী এবং সমর্থকদের ধন্যবাদ জানিয়ে এই দাবি করেন তিনি। तीसरी बार सरकार बननी तय है। हम सभी जनता जनार्दन के बहुत आभारी हैं। উত্তরপ্রদেশের রায়বেরেলি এবং দক্ষিণ ভারতের কেরালা থেকে বিপুল ব্যবধানে জয় পেয়ে রাজনীতির মাঠে আবারও ফিরে এসেছেন কংগ্রেসের রাহুল গান্ধী। গুজরাটের বারাণসীতে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গান্ধীনগরে অমিত শাহ জয়লাভ করলেও সব জায়গায় প্রত্যাশিত ফলাফল করতে পারেনি বিজেপির বহু হ্যাভিওয়েট প্রার্থী। এ তালিকায় বিজেপি নেত্রী স্মৃতি ইরানিও আমেথিতে কংগ্রেসের কাছে ধরাশায়ী হয়েছেন। পশ্চিমবঙ্গেও বুথ ফেরত জরিপ পুরোপুরি মিথ্যা প্রমাণিত হয়েছে। সেখানে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস আবারও বড় ব্যবধানে বিজেপির পশ্চিমবঙ্গ দখলের স্বপ্নকে ধূলিসাৎ করেছে। ভারতের 18তম লোকসভা নির্বাচনে 543 আসনের মধ্যে দিল্লিতে সরকার গঠনের জন্য প্রয়োজন 272টি আসন। এনডিএ জোট সরকার গঠনে এগিয়ে থাকলেও নরেন্দ্র মোদীর বিজেপির একক নেতৃত্বে বড় ধরনের ফাটল ধরেছে, এটা হলফ করে বলা যেতেই পারে। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। প্রতিবেদনটি দেখবার পর এবার আমরা চলুন দেখে আসি এ বিষয় নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ কি ভাবছেন। বিজেপি বিগত 10 বছর যাবৎ ভারতের ক্ষমতায় ছিল এবং ভারতের রাজনীতিতে একটা অস্থিরতা বা জনমানুষের ভিতর যে একটা আতঙ্ক সেটা তারা তৈরি করতে পেরেছিল তাদের সাম্প্রদায়িক যে উস্কানিমূলক বক্তব্য তাদের নেতারা বারবার যেগুলো দিয়েছিল সেটার মাধ্যমে। আমরা বাংলাদেশের মানুষ চাচ্ছিলাম যে এমন একটা ভারতের সরকার আসুক, সেখানে একটা শান্তিপূর্ণ অবস্থান থাকুক। কারণ আমাদের প্রতিবেশী দেশে যদি শান্তি থাকে তাহলে সেটার প্রভাব আমাদের দেশেও থাকবে। আমাদের মোদি সরকারের উপর আমাদের একটা আপ্রাণ ভরসা আছে যে উনি আসবে। কিন্তু কি কারণে হয়তো হতে পারে কোনো কারণবশত বা যে কোনো দিক থেকে হয়তো পরাজয় হয়েছে, কিন্তু এই পরাজয়টা কিন্তু আমরা মেনে নিতে পারি। পরাজয়টা দেখছি রাহুল গান্ধীর জয়কে কেন্দ্র করে। কারণ আমরা বেশ কিছুদিন ধরে দেখছি সে রাজনীতির মধ্যে খুবই প্রভাব বিস্তার করছে, প্লাস সে অনেকগুলো প্রোগ্রাম হাতে নিয়েছে, যার ফলে তার জনপ্রিয়তাটা ভারতীয় মানুষের মনে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে আমরা মোদীকে দেখতে পেয়েছি একটা সাম্প্রদায়িকতার প্রতীক হিসেবে দেখতে পেয়েছি, যার ফলে আসলে আমরা বাংলাদেশ হিসেবে মনে করছি ভারতীয় জনগণ এটাকে পুরোপুরি নিতে চাচ্ছে না। এমন মানুষ চাচ্ছে আসলে একটা শান্তিপ্রিয় হিসাবে, একটা সেকুলার রাষ্ট্র হিসেবে ওরা বসবাস করুক। আমরা প্রতিবেশী দেশ হিসেবে আমাদের সাবকন্টিনেন্টে ওনারা বেশ বাংলাদেশের পাশাপাশি অবস্থান করেন। সেক্ষেত্রে ওনারা গণতন্ত্রের চর্চা করবেন এবং পাশাপাশি সেদেশের সাধারণ মানুষদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বা হবে সেটি যেন মানুষের রায় দেখতে পাই। আমরা লোকজনের রায় যেদিকে দিয়েছে, লোকজন যাকে চাচ্ছে তারাই নির্বাচিত হয়েছে। এক্ষেত্রে আমার ওভাবে আলোচনা বা সমালোচনা করার কিছু নেই। এখানে লোকজনের সরকার, লোকজন নির্বাচন করেছে, লোকজনেই রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস শক্তি, তারাই চেয়েছে যে ভালো কাজ করবে বা যে ক্যাপাবল সে আসবে। সেক্ষেত্রে লোকজন রায় দিয়েছে এবং আসছে বিজেপি। সাভার থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জাহিদ হাসান শাকিল। আমাদের কথা আজকের আয়োজনে জানাবো ভারতের লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে নরেন্দ্র মোদীর বিজেপি।
এ নিয়ে শুনবো সাধারণ মানুষের প্রতিক্রিয়া। গত 2টা মেয়ে একক সংখ্যাগরিষ্ঠ পেলেও এবার তার থেকে তার জনপ্রিয়তার এবং ভোটের যে ধস আমরা দেখেছি, সেটা হচ্ছে তারা এবারে খুব কনফিডেন্স ছিল যে তারা আগের মতো আগের চেয়ে আরো ভালো করবে বা আগের মতো করতে পারবে। কিন্তু বুথ ফেরত রেজাল্ট অন্যান্য আনুষঙ্গিক যেটা আছে এখনো যে গণনার ফাইনালি যেটা দেখা যাচ্ছে, সেখানে হচ্ছে বিজেপির অবস্থাটা আগের চেয়ে অনেক নড়বড়ে হয়ে গেছে। এবং এখানে বিরোধী পক্ষ যারা আছে কংগ্রেস, তারা বিভিন্ন অঞ্চলে ব্যাপক ভালো অবস্থান করেছে। আর সংখ্যাগরিষ্ঠ হারানোই স্বাভাবিক, কারণ ভারতে গণতন্ত্র আছে, আমাদের দেশে গণতন্ত্র নাই। গণতন্ত্র এখানে বিকশিত হয়, আমাদের দেশে সংকুচিত হয়। সুতরাং এই বিজেপির পতন এটা অনিবার্য আমরা চিন্তা ভাবনা করছিলাম, যেহেতু এখনো সরকার গঠন করার মতো অবস্থায় আছে, সুতরাং আন্তরিক অভিনন্দন জানাবে। গণতন্ত্র এক জিনিস আর নিজেদের ফলাফল এক জিনিস। গণতন্ত্রের জয় হয়েছে, ওনারা এবার 240টি আসন পাইছে। এই ধরনের গণতান্ত্রিক চর্চা যদি সব দেশে হয়, সকল দেশে হয়, তাহলে অবশ্যই সব দেশেই গণতান্ত্রিক ফেরত পাবে। প্রত্যাশা অনুযায়ী এই নির্বাচনে সফলতা অর্জন করতে পারেনি মোদি সরকার। একক সংখ্যাগরিষ্ঠতা নেই তাদের। একটি কোয়ালিশন সরকারের দিকে যাচ্ছে ভারত, এবং এই নির্বাচনে মোদি সরকারের একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পেছনে কী যুক্তি থাকতে পারে সেটি আজকে তুলে ধরছি আমাদের কথায়। তারা চাচ্ছে পরিবর্তন। হয়তো পরিবর্তন হতে পারে, নাও হতে পারে। হয়তো মোদি সরকার কোয়ালিশন সরকার গঠন করবে, জোট সরকার গঠন করবে, কিন্তু তারপরেও যে কংগ্রেস একটা মেসেজ দিয়ে গেল যে আমরা আছি এবং বড় দল, আমরা হয়তো ভবিষ্যতে মোদি সরকারকে টলিয়ে দেব, এবং হিন্দুত্ববাদ নিয়ে মোদি সরকার যেভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে রুখতে হবে। এইটাই হয়তো ভারতবাসী চাচ্ছে। ভোটের পূর্বে অযোধ্যায় যে রাম মন্দির স্থাপন করেছিল, আমরা সেখানেও দেখলাম যে সেই আসনেই বর্তমান যে এমপি লুলু সিং তিনি পরাজিত হয়েছে। এর মাধ্যমে আসলে ভারতের জনগণ একটা বার্তা দিয়েছে যে আসলে আমাদের এখানে কোনো ধর্মর কোনো কিছু নেই, আমরা আমাদের যেই মূল্যস্ফীতি আছে, বেকারত্ব আছে, এইগুলো আসলে নিরসন তারা চায়। এই জন্য কংগ্রেসের উত্থান। আমরা দেখলাম কংগ্রেস এককভাবে তারা 88 আসন অর্জন করেছে, পাশাপাশি তারা জোটগতভাবে 232 আসন করছে। তো এটাই আসলে মোদি সরকারের জন্য একটা ধাক্কা। ভারতের মোদি সরকারের রাজনীতিতে ধর্মভিত্তিক রাজনীতির কারণে আসলে তাদের একক সংখ্যাগরিষ্ঠতা তারা অর্জন করতে পারেনি। তাদের যে নির্বাচন হয়েছে, তারা সেখানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারার কারণে এখন তাদেরকে জোটবদ্ধ হয়ে সরকার গঠন করতে হবে। আর যেটি হচ্ছে ধর্ম এবং ধর্মভিত্তিক যে রাজনীতি, সেটির জন্য যারা করে তাদের জন্য এটি একটি হুমকি। নরেন্দ্র মোদী হয়তো গত 10 বছর পারফেক্ট ছিল, এখন হয়তো তার মধ্যে কিছু ল্যাকিংস আছে, কিছু সীমাবদ্ধতা আছে, যার কারণে হয়তো মানুষজন চাচ্ছে তার বিকল্প, তার অল্টারনেটিভ। এই জন্য হয়তো তারা সেই সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। এখন হয়তো গত 10 বছরে তাদের ধর্ম রাজনীতি হোক, শিক্ষাক্ষেত্রে হোক, বা কিছু কিছু ক্ষেত্রে ক্রীড়া অঙ্গনে যতটুকু শূন্যতা, বা তারা যতটুকু আর উপরে উঠতে চায়, পার্শ্ববর্তী যেসব দেশ আছে আপনার ইউরোপ কান্ট্রিগুলা, তাদের সাথে আপনার যদি পাল্লা দিতে চায়, হয়তো তারা আরেকটু আপগ্রেড হতে চাচ্ছে। এই জন্য হয়তো তারা বিকল্প অল্টারনেটিভ পদ্ধতি খুঁজতে চাচ্ছে। আগামী পর্বে একই সময়ে আবারও ফিরে আসব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর সঙ্গেই থাকুন এটিএন নিউজের।